শালবন অরণ্যের গা ঘেঁষে গড়ে ওঠা একটি ছোট পাহাড়ি গ্রাম, সুন্দরপুর গ্রাম। দিনের আলোতেও এই গ্রামটা কেমন যেন চুপচাপ থাকে। আর যখন আসে ভূত চতুর্দশীর রাত, তখন তো পুরো গ্রামটাই যেন নিঃশ্বাস আটকে রাখে। এই রাতে কেউ অকারণে বাইরে বেরোয় না, কেউ নাম ধরে ডাকে না, আর শালবনের দিকে তাকানো পর্যন্ত এড়িয়ে চলে। গ্রামের মাঝখানে একটি পুরনো কাঁচার ঘর। সেখানেই থাকে নির্মল আর তার স্ত্রী অনুরাধা। নির্মল কাঠ কেটে সংসার চালায়। ভয় সে পায়, কিন্তু পেটের দায় তার চেয়েও বড়। সেই রাতে নির্মল কুঠার হাতে বেরোতে চাইছিল। অনুরাধা দরজার সামনে দাঁড়িয়ে তাকে আটকাল। সে কাঁপা গলায় বলল, আজ অন্তত যেও না গো। আজকের রাতটা বড় অশুভ। বনের ছায়াগুলো আজ জীবন্ত হয়ে ওঠে। ঘরে চাল নেই জানি, তবু প্রাণটা তো আগে। নির্মল কিছুক্ষণ চুপ করে রইল। তারপর নিচু স্বরে বলল, ভয় পেয়ে পেট ভরে না অনু। কাল সকালে মহাজনের কাঠ পৌঁছে না দিলে উনুন জ্বলবে না। তুই দরজা দিয়ে শুয়ে পড়, আমি ঠিক ফিরে আসব। এই কথাটা বলেই সে অশরীরী পথ ধরে শালবন অরণ্যের ভেতরে ঢুকে পড়ল। প্রথমে গ্রামের আরও কয়েকজন তার সঙ্গে ছিল, কিন্তু জঙ্গলের গভীরে ঢুকতেই সবাই ধীরে ধীরে আলাদা হয়ে গেল। কিছু দূর যেতেই চারদিক থেকে কুকুরের অস্বাভাবিক ডাক ভেসে এল। সেই ডাক যেন সাধারণ কুকুরের নয়, গভীর, ভানা, থেমে থেমে। নির্মলের বুক ধক করে উঠল। গ্রামের লোকজন বলে, এই জঙ্গলে থাকে ছায়ামুখী ভূত, যারা মানুষের মতো দেখতে, মানুষের গলাতেই কথা বলে। জঙ্গলের ভেতরে যত এগোচ্ছিল, বাতাস তত ভারী হচ্ছিল। গাছের ডাল নিজেরাই যেন নড়ছিল। হঠাৎ নির্মল থমকে দাঁড়াল। তার সামনে, কয়েক হাত দূরে, একটা মানুষ দাঁড়িয়ে আছে। মুখটা স্পষ্ট নয়, কিন্তু শরীরের গঠন, হাঁটার ভঙ্গি, সবই তার নিজের মতো। নির্মল সাহস জড়ো করে চেঁচিয়ে উঠল, কে ওখানে? কে আমার সামনে সেজে দাঁড়িয়ে আছিস? সাহস থাকলে সামনে আয়। পরমুহূর্তেই লোকটা মিলিয়ে গেল। ঠিক তখনই তার পেছন থেকে ভেসে এল চাপা হাসি। হাসিটা মানুষের নয়, আবার পুরোপুরি অমানুষও না। নির্মল ভয় পেয়ে চিৎকার করে উঠল, ওরে বাবারে, কে তুই? আমাকে ছেড়ে দে। চারদিক অন্ধকার। সে দৌড়াতে লাগল, কিন্তু কোন দিকে যাচ্ছে নিজেও জানে না। একসময় সে নিজেকে দেখতে পেল জঙ্গলের এক বড় শালগাছের নিচে বসে আছে। লণ্ঠন নিভে গেছে, শরীর অবশ। রাত তখন প্রায় 2টো। চারদিক এতটাই অচেনা যে সে বুঝতে পারছিল না কোন দিকে গ্রাম। শেষ পর্যন্ত সে ভাবল, ভোর হলে কাঠ নিয়ে বাড়ি ফিরবে। এই ভরসাতেই গাছের নিচে শুয়ে পড়ল নির্মল। অন্যদিকে সুন্দরপুর গ্রামে অনুরাধা দরজার সামনে দাঁড়িয়েছিল। বারবার শালবনের দিকে তাকাচ্ছিল। সে বিড়বিড় করে বলল, হে ভগবান, আমার স্বামীকে রক্ষা করো। ভোরের আলো যেন তাকে সুস্থ শরীরে আমাদের কাছে ফিরিয়ে আনে। চারদিকে নিস্তব্ধতা। দূরে কুকুরের ডাক, আর শালবনের দিক থেকে শেয়ালের কর্কশ আওয়াজ। অনুরাধার চোখে এক ফোঁটা ঘুম নেই। ভোর হতেই সে ছুটে গেল গোপালের চায়ের দোকানে। সেখানে গ্রামের কয়েকজন বসেছিল। হরিশ মাস্টার ধীরে বললেন, আজকের সকালটা কেমন যেন ছাই রমের। রাতে বনের ভেতর থেকে খুব অদ্ভুত আওয়াজ আসছিল। এই কথাটা শুনে অনুরাধা আর স্থির থাকতে পারল না। সে বলল, মাস্টারমশাই, নির্মল কাল সারা রাত বাড়ি ফেরেনি। আপনারা কেউ আমার সঙ্গে চলুন, ওকে খুঁজতে হবে। হরিশ মাস্টার কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, চলো মা, বেলা বাড়ার আগে ওকে নিয়ে আসি। বনের ছায়ামুখীরা দিনের আলো ফোটার আগে শিকার ছাড়ে না গি। দুজনে ভয় ভয় করে অশরীরী পথ ধরে শালবনের ভেতরে ঢুকল। চারদিক ধূসর আলোয় ঢাকা। জঙ্গল অস্বাভাবিকভাবে চুপচাপ।
হঠাৎ হরিশ মাস্টার থেমে গেলেন। ওই দেখো, একটা বড় শালগাছের নিচে কেউ শুয়ে আছে। অনুরাধা ছুটে গেল। কাছাকাছি যেতেই তার চোখ ধরে উঠল। ওটা নির্মল। গাছের নিচে চিত হয়ে শুয়ে আছে, মুখ ফ্যাকাশে, চোখ বন্ধ। অনুরাধা কাঁপা গলায় ডাকল, ওগো শুনছো? ওঠো, আমরা এসেছি। কয়েক সেকেন্ড পরে নির্মলের চোখ নড়ল। সে ধীরে ধীরে উঠে বসল। নির্মল কিছু বলতে যাচ্ছিল, ঠোঁট নড়ল। সে বলল, রাতে আমি দেখেছিলাম, আমি নিজেকেই নিজের সামনে হাঁটতে দেখেছি অনু। আর কিছু বলো না, চলো আগে এখান থেকে বেরিয়ে যাই। বোনের কথা বনেই থাক। তিনজনেই ধীরে ধীরে সুন্দরপুর গ্রামের পথ ধরে হাঁটা শুরু করল। জঙ্গলের পেছনে পড়ে রইল সেই শালগাছ, কিন্তু কেউই খেয়াল করল না তারা চলে যাওয়ার সময় গাছটার উপর থেকে তখনও সেই ছায়া তাদের দিকে তাকিয়েছিল।